আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুস সাত্তার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবারও আলোচনায় আপনাদের সামনে এসেছি। ইতিমধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে জামাত কি ভারতের সাথে একাকার হয়ে যাচ্ছে কিনা। এই আলোচনাটি এখন সর্বমহলে বলা যায় ব্যাপক আলোচিত হচ্ছে। তো আমরা আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে বিষয়টি নিয়ে এই প্রসঙ্গটির উদ্রেক হয়েছে তা হলো কিছুদিন আগে জামায়াতের একটি আহ, ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে একটি সমাবেশ হয়েছিল। সেখানে আহ, কালবেলার বর্তমান সম্পাদক এবং হিন্দু জোটের যিনি সেক্রেটারির দায়িত্বে আছেন সাধারণ সম্পাদক জনাব সন্তোষ শর্মার বক্তব্য নিয়ে জামায়াতের প্রোগ্রামে আসা নিয়ে এই প্রশ্নটি কিছু মহলে উত্থাপিত হয়েছে। তার প্রেক্ষিতেই জামাতকে নিয়ে নতুন করে যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে জামাত রয়ের খপ্পরে পড়ে গেছে, বা জামাত ভারতের সাথে সংশ্লিষ্টতা বাড়াচ্ছে, অথবা জামাত আহ, রাজনৈতিক কারণে আবার ভারতের সাথে একাকার হচ্ছে ইত্যাদি নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এবং অনেকেই খুব তীর্যকভাবে, খুব ব্যঙ্গাত্মকভাবে, খুব কুরুচিপূর্ণভাবে জামাতকে নিয়ে কথা বলেছেন। আমরা শুরুতেই সেই সকল ভাইদের, বিশেষ করে আমি যদি নাম ধরেই বলি, আমাদের শ্রদ্ধেয় মজলুম, আমাদের আলেমে দিন হারুন ইজহার, আমাদের অনলাইন জগতের যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন, এবং আমরা বলবো তার ভূমিকা কোনো অংশেই আমরা খাটো করে দেখার সুযোগ নেই। তিনি অনলাইনে ভূমিকা ভালো রেখেছেন, আমাদের ইলিয়াস হোসাইন, এবং আমাদের আরেকজন অনলাইন যোদ্ধা আমাদের পিনাকি ভট্টাচার্য, আমাদের আলেমদের মধ্যে আরেকজন মাওলানা রফিক মাদানি থেকে শুরু করে অনেকেই এই বিষয় নিয়ে কথা বলেছেন। তবে মোটা দাগে এই চারজনের কথা যদি আমরা বিশ্লেষণ করি, এই চারজন জামাতকে নিয়ে মোটামুটি সমালোচনা এবং তাদের দিকে তির্যকভাবেই এসেছেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি তির্যক এবং কুরুচিপূর্ণ ইঙ্গিত করেছেন, বক্তব্য দিয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই। আমি একটু এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। শুরুতে ইলিয়াস হোসাইন ভাই যে বিষয়টি বলেছেন যে সন্তোষ শর্মাকে জামাত দাওয়াত দিয়ে এই প্রোগ্রামে এনে জামাত তার অতীতের যে ভূমিকা বা বর্তমানে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছাকাছি যাওয়ার চেষ্টা, যে কথাটি বলেছেন, আমি সেই জায়গাটি থেকে শুরু করছি। মোট কথা হলো জামাত আসলে সন্তোষ শর্মাকে ভারতের এজেন্ট কিনা এই রকম কোনো বিবেচনায় সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয়নি। জামাত সেখানে এই ভিন্ন ধর্মাবলম্বী যত নেতৃবৃন্দ ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে যারা ছিলেন, সকল ধর্মের নেতৃস্থানীয় পর্যায়ের মানুষদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলেন। মূলত জামাতের গণসংযোগ চলছে দেশব্যাপী। আপনারা জানেন যে 11 তারিখ থেকে 25শে এপ্রিল পর্যন্ত জামাতের গণসংযোগের পূর্ব ঘোষণা ছিল। তারই অংশ হিসেবে ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও জামাত দাওয়াত দিয়েছে। সেক্ষেত্রে সেখানে সন্তোষ শর্মাও এসেছেন। আমরা তাকে রয়ের এজেন্ট হিসেবে সেখানে আমরা চিন্তা করিনি। আমরা তাকে চিন্তা করেছিল, জামাত চিন্তা করেছিল যে তিনি একটি হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠীর সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, সেই হিসেবে তিনি এসেছেন এবং সেখানে এসে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে একটি প্রোগ্রামে যখন কেউ এসে যায় তখন চাইলেই তাকে ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায় না। এই বিষয়টি নিঃসন্দেহে সবার জানা থাকার কথা। দ্বিতীয় বিষয়, জামাতের দিকে যে বিষয়টিকে তীর ছোড়া হয়েছে যে জামাত ভারতের দিকে যাচ্ছে কিনা, এই বিষয়টি যদি এভাবে উত্থাপন করা হয় তাহলে এটি অত্যন্ত হাস্যকর এবং বেদনাদায়ক একটি বিষয়। সে বিষয়টি কি? সেটি হলো, দেখেন, জামাত জন্মলগ্ন থেকেই ভারত বিদ্বেষী একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক সংগঠন। জন্মলগ্ন থেকেই জামাত এই কাজটি করে যাচ্ছে। সুতরাং জামাতকে আপনি কোনোভাবেই এই জায়গায় ফেলার কোনো সুযোগ নেই। 1971-এ যখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের সময় ও জামাত যে ভূমিকা রেখেছে, আপনারা দেখেছেন যে জামাত মূলত ভারতের যে প্রাধান্য, ভারত বাংলাদেশকে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দিয়ে মূলত একটি শক্তিকে নষ্ট করে ভারতের আধিপত্য এখানে করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে, ষড়যন্ত্র চালিয়েছে, তার বিরুদ্ধে গিয়েই কিন্তু জামাত ভারত বিরোধিতায় সবচেয়ে বেশি সক্রিয় ছিল 1971-এ, এবং যার কারণে আজ পর্যন্ত জামাতকে ভুগতে হচ্ছে বলা যায়। অর্থাৎ জামাতকে অপবাদ দেয়া হয় যে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। আসলে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন না, বরং জামাত ভারত বিরোধী ছিলেন বলেই 1971-এর প্রেক্ষাপটে জামাত
ভারতের অধীনতাকে মেনে নেয়নি 1971-এর প্রেক্ষাপটে আজকে জামাতকে মুক্তিযুদ্ধের বিরোধী তকমা দেওয়া হয়, ভারত বিরোধিতার কথাটাকে বলা হয় না যেভাবে আসা দরকার ছিল। দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখেন যে জামাতের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সখ্যতা ছিল, বিএনপির ছিল, যখন তখন প্রয়োজন হয়েছে জামাত কিন্তু রাজনৈতিক প্রতিটা আন্দোলনে জামাত ভূমিকা রেখেছে। বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে জামাত সক্রিয় ছিল। এরপরে যদি আমরা দেখি আওয়ামী লীগ ভোট কারচুপি করে বা একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার পর তারা দীর্ঘ প্রায় 3টি নির্বাচন 15 বছরের যে নির্বাচনগুলো করেছে বিতর্কিত এবং মানুষকে প্রহসনমূলক যে নির্বাচন করেছে সেই নির্বাচনগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের মূল এজেন্ডা ছিল জামাত দমন, এবং এটি আওয়ামী লীগ করেনি, এই দমনের মূল কারিগর ছিল ভারত, এটা জামাত মনে করে। এবং আপনারা দেখবেন জামাতকে দমন করার জন্য যে ভবিষ্যতে বাংলাদেশে জামাতে ইসলামী একটা বড় ফোর্স হিসেবে, বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটি সবচেয়ে বেশি বুঝেছে ভারত। এবং ভারত এটা ভালো করেই জানে যে জামাত যদি এখানে শক্তিশালী হয়ে যায়, জামাত যদি এখানে ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে সেটি আলটিমেটলি ভারতের জন্য ক্ষতিকর। কারণ হলো জামাত কখনো রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করবে না। জামাতের প্রত্যেকটা জনশক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা কর্মী সবাই কিন্তু বাংলাদেশের অভিন্নতা প্রশ্নে, বাংলাদেশের অখণ্ডতা প্রশ্নে এক। এই জায়গায় জামাত কখনো আপোষ করে না। ভারত এটি খুব ভালো করে বুঝে যে অন্যদেরকে হয়তো বিভিন্নভাবে কেনা যাবে, অন্যদেরকে হয়তো দাওয়াত দিয়ে নিয়ে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা হোক বা তাদের রাষ্ট্রীয় আমন্ত্রণ দিয়ে হোক তাদেরকে ম্যানেজ করা যাবে, কিন্তু জামাতকে সেটি করা সম্ভব না। যার ফলে তারা টার্গেট নিয়েছে যে আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশকে যদি দুর্বল করতে হয় তাহলে জামাতের নেতৃত্বকে দুর্বল করতে হবে। এই জন্য তারা যা করেছে তা হলো এই যে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, একটি বিতর্কিত ট্রায়ালের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের সবচাইতে বিশ্বস্ত, পরীক্ষিত, সৎ নেতৃত্ব যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একজন সজ্জন মানুষ যিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের সেক্রেটারি জেনারেল, আপনারা চিন্তা করতে পারেন জামাতের সবচেয়ে শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের আব্দুল কাদের মোল্লা, আমাদের কামারুজ্জামান, আমাদের মীর কাশেম আলী, আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই মানুষগুলোকে যারা হত্যা করেছে, এই হত্যার পেছনে জামাত আগেও বলেছে, পরেও বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবো, এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলো ভারত। তাহলে সেই ভারত যারা আমাদের নেতৃবৃন্দকে এভাবে হত্যা করলো, আমরা তাদের সাথে একাকার হয়ে যাব, এই প্রশ্নটি যারা তুলছেন, আমরা বলবো যে তাদের এই প্রশ্ন তোলার মধ্যেও একটি দুর্বিসন্ধি আছে, জামাতকে আবারও দুর্বল করা ভারতের যে ষড়যন্ত্র, তাদেরও একই ষড়যন্ত্র, এটি বলতে হবে। আমরা বিশ্বাস করি অনেকে হয়তো না জেনে না বুঝে এটি করতে পারেন, সেটি ভিন্ন কথা, কিন্তু যদি কেউ এটিকে বুঝে শুনে করে থাকেন যে জামাতকে ভারতের পেটের মধ্যে ঢুকানোর জন্য একটি ষড়যন্ত্র করার চেষ্টা করেন বা এটিকে একটি তকমা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি তিনিও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এরপরে দেখেন আপনি কিভাবে বলবেন জামাত, আজকে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় দল যদি আমরা বলি বিএনপি, সেই বিএনপিকে বিগত সময়ে আমরা দেখেছি যে বিএনপি ভারতের যারা রাষ্ট্রদূত ছিলেন তার সাথে বসে গল্প করেছেন, তার সাথে দাওয়াতে গিয়েছেন, সেখানে তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে স্পষ্টভাবে যে তাদেরকে জামাতের ব্যাপারে তাদের বক্তব্য পরিষ্কার করার জন্য, স্পষ্ট করার জন্য। আমাদের তো এটাও মনে হয় যে শেষ দিকে এসে যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ভালোভাবে জমে ওঠেনি, যেটা ছাত্র জনতা করতে হলো। কেন এটি করতে হয়েছে? কারণ হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শক্তি হলো জামাত। যদি ধরা হয় বিরোধী শক্তি ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির পরেই সবচেয়ে ইউনাইটেড, সবচেয়ে সুসংগঠিত শক্তি জামাতে ইসলামী। যদি জামাত এবং বিএনপির ঐক্যটা কনক্রিটেড থাকতো, যদি শক্ত থাকতো, মজবুত থাকতো, তাহলে বহু আগে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জমে যেত এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সফলতা আসতো। এরা না আসার অন্যতম কারণ হলো ভারতের ষড়যন্ত্র। ভারত জামাত থেকে বিএনপিকে দূরে রাখার কারণেই সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা সর্বশেষ পর্যন্ত যেভাবে সফল হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার আন্দোলনে আবার জামাত প্রত্যক্ষভাবে যেভাবে ভূমিকা রেখেছে, ইসলামী ছাত্র শিবির যেভাবে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার কারণেই কিন্তু আজকে ভারতের ষড়যন্ত্র সেখানে টিকে নাই। তাহলে আজকে আপনি জামাতকে আবার ঠেলে দিবেন কোন দিকে? আমি আশা করব যারা এই জিনিসগুলো নিয়ে ভাবছেন বা বক্তব্য দিয়েছেন সেই বিষয়গুলোর ব্যাপারে তারা আবারও চিন্তা করবেন। আমি কাউকে ছোট করছি না, আমাদের বিশেষ করে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকাকে
কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, বরং তিনি আজকের যে প্ল্যাটফর্মে আজকের যে পরিচিতি তার মূল কারণ হলো তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা অনলাইনে অফলাইনে ভালোভাবে রেখেছেন। এই জন্যই তার এই ভূমিকা, আমরা তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি। তবে আমি তাকে যে কথাটি বলবো, সমালোচনা করার ভাষা বিভিন্ন রকম হতে পারে। আপনি সমালোচনা ভালোভাবেও করতে পারেন। আপনি যদি জামাতকে সত্যিকার অর্থে ভারতের এই কাজটিকে যদি আপনি যদি ভুল মনে করে থাকেন, কিন্তু সেই বলার ভাষাটা যাচ্ছিল তা ফ্যাসিবাদ বিরোধী বা ফ্যাসিবাদী যারা ছিলেন তাদের যে আচরণ, তাদের যে ভাষা তার চাইতেও নোংরা ছিল। আমরা আমাদের আমিরের জামাতকে অনেক উঁচু মানের এবং অনেক বড় জায়গায় রাখি। আমিরের জামাতের কি ভুল দেখেছেন আপনি? আমিরের জামাতকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আপনাকে কে দিয়েছে? আমরা তো আপনাকে আমাদের ভাই মনে করি, আমরা তো আপনাকে ভালোবাসি, কারণ আপনি আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে। কিন্তু আপনাকে আমিরের জামাতের দিকে এভাবে ন্যাক্কারজনকভাবে আপনি কথা বলার সাহস দেখানো আপনার ঠিক হয়নি। আপনি আরও কত নোংরা ভাষা ব্যবহার করেছেন, আমি সেই ভাষাগুলো বলতে চাইনি, আপনার ওই ভাষা উচিত হয়নি। এটি আমরা নিতে পারছি না। এটি জামাতের লক্ষ কোটি সমর্থক বাংলাদেশের যারা আপনাকে এই ফ্যাসিবাদ বিরোধিতার কারণে ভালোবেসেছিল তারাও নিতে পারেন। আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই জামাতকে দেওয়ার জন্য অনেক সুযোগ আছে। আপনি তো একসময় বলেছিলেন যে আমির জামাত আপনাকে ফোন করেছিলেন, আমির জামাতের সাথে আপনার কথা হয়েছিল বা আমাদের নেতৃবৃন্দের সাথে আপনার কথা হয়, তাহলে আপনি তো সেই ল্যাঙ্গুয়েজে সেখানে প্রশ্ন করে জেনে নিতে পারতেন। না জেনে আপনি কেন এভাবে জামাতকে এত নোংরাভাবে বাজেভাবে জামাতের বিরুদ্ধে কথা বললেন? একটি বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা আজকে সুযোগ পেলে জামাতকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন। আমরা এমন অনেক ভাইকে দেখেছি, অনেককে দেখেছি, গোটা আন্দোলনে তাদেরকে আমরা মাঠে পাইনি, কিন্তু তিনি সমালোচনায় মুখর ছিলেন, জামাতের এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল। এই ভুলের হিসেব কষতে কষতে বহু সময় পার করেছেন। কিন্তু আমরা সবসময় একটা কথা বলেছি, যারা মাঠে থাকে, যারা মাঠে খেলেন, তারা জানেন মাঠের পরিস্থিতিটা কেমন। বাইরে থেকে আমি অনেক উস্কো খুস্কো অনেক কিছু করতে পারি, ইস বলটা এভাবে মারলে ভালো হতো, এইদিকে মারলে গোল হতো, আইরে বলটা কীভাবে কেন এটা মারলো না, এরকম মনে হতে পারে। কিন্তু যিনি মাঠে খেলেন তারাই জানেন যে তারা কত রকম বাধা পেরিয়ে তাকে গোল দিতে হয়। সুতরাং আমরা আশা করব যারা আজকে বিভিন্ন কারণে এই যে দুই একজন ভাইয়ের কথা শুনেই সমালোচনা করছেন, দুই একজন ভাইয়ের কথা শুনে আবার জামাতের ব্যাপারে, আপনারা জামাতকে ভালোবাসেন কিন্তু আবার জামাতের এমন সমালোচনা করছেন, এগুলোকে সমর্থন করছেন, আমি আশা করব যে আপনারা এই জায়গাগুলো ইনসাফপূর্ণ ভাষায় কথা বলবেন। জামাতের ত্যাগ কোনোভাবেই বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের চাইতে কম নয়। জামাত কি ত্যাগ করেনি? জামাত তার অফিস খুলতে পারেনি, অনেক রাজনৈতিক দল অফিস করেছে, জামাত পারে নাই। এবং এখানে আমরা মনে করি এটা প্রত্যক্ষভাবে ভারতের এখানে ইন্ধন ছিল এবং ভারত চেয়েছে বলে এটা হয়েছে। সুতরাং সেই জায়গায় জামাতকে ভারতের বন্ধু বানিয়ে দেয়া, ভারতের সহযোগী বানিয়ে দেয়া, এটি নিছক জামাতের সাথে, জামাতের উপর আমি মনে করব একটি মজলুম সংগঠন হিসেবে জুলুম করার শামিল। সুতরাং আমি আশা করব যারা আছেন তারা এই জুলুম অন্তত জামাতের সাথে করবেন না। যে জামাতের নিবন্ধনও বাতিল হয়েছিল আমরা মনে করি ভারতের ইঙ্গিতে। সুতরাং জামাত তার স্ট্যান্ড থেকে সরে যায়নি, সরে যাবে না। জামাত এখনোই ভারত বিরোধী, ভবিষ্যতেও জামাত ভারতের এই অন্যায্য যে দাবি আছে, বিশেষ করে একটি দলকে প্রমোট করার ক্ষেত্রে ভারতের যে তৎপরতা, এটার বিরুদ্ধে জামাত আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমরা আশা করি আজকে যারা জামাতকে নিয়ে কথা বলছেন তাদের বোধোদয় হবে, তারা তাদের অবস্থান চেঞ্জ করে অবশ্যই আমি আশা করব জামাতের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক নোংরা ভাষায় যারা কথা বলেছেন তাদের ভুলগুলো তারা শুধরে নিয়ে এই বিষয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপন করে ইতিপূর্বে যে ভূমিকা রেখেছেন ফ্যাসিবাদ বিরোধী, ভবিষ্যতেও যাতে কেউ ফ্যাসিবাদ হতে না পারে, আবার পুরনো ফ্যাসিবাদ আসতে না পারে, সেই ভূমিকায় অগ্রণী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।